বিসমিল্লাহির রহমানির রহিম। 2020-21 সালের একাদশ শ্রেণীর অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আয়োজনে লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ, রংপুর। ক্লাস পরিচালনায় মোহাম্মদ মিজানুর রহমান, প্রভাষক জীববিজ্ঞান, লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ, রংপুর। আজকের আলোচনার বিষয় জীববিজ্ঞান প্রথম পত্র, অধ্যায় 2, কোষ বিভাজন বা সেল ডিভিশন। এই অধ্যায়ের আজকে আমরা প্রথম অনলাইন ক্লাস পরিচালনা করব, যার পাঠ শিরোনাম কোষ বিভাজন, অ্যামাইটোসিস, কোষচক্র। শিখন ফল। এই ক্লাস শেষে শিক্ষার্থীরা যা শিখবে: কোষ বিভাজন কি, এর প্রকারভেদ তারা ব্যাখ্যা করতে পারবে। অ্যামাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া ব্যাখ্যা করতে পারবে। কোষচক্র কি, এর প্রকারভেদ ব্যাখ্যা করতে পারবে। চলো আমরা আজকের মূল আলোচনায় চলে আসি। আজকের মূল আলোচনা হচ্ছে কোষ বিভাজন। কোষ বিভাজন কাকে বলে? আমরা জানি যে কোষ বিভাজন একটি মৌলিক ও অত্যাবশ্যকীয় প্রক্রিয়া, যার মাধ্যমে জীবের দৈহিক বৃদ্ধি ও বংশবৃদ্ধি ঘটে। অর্থাৎ যে প্রক্রিয়ায় জীবকোষের বিভক্তির মাধ্যমে একটি থেকে দুটি অথবা চারটি কোষের সৃষ্টি হয় তাকে কোষ বিভাজন বলা হয়। 1882 সালে ওয়াল্টার ফ্লেমিং সর্বপ্রথম সামুদ্রিক সালামান্ডার কোষে কোষ বিভাজন লক্ষ্য করেন। আমরা নিশ্চয়ই বুঝতে পারতেছি, কোষ মানে হচ্ছে একটা কোষ থেকে দুইটা বা চারটা কোষ সৃষ্টি হওয়ার প্রক্রিয়াই হচ্ছে কোষ বিভাজন। এটা একটা মৌলিক এবং অত্যাবশ্যকীয় প্রক্রিয়া, যেটা 1982 সালে ওয়াল্টার ফ্লেমিং সামুদ্রিক স্যালামান্ডার কোষে সর্বপ্রথম লক্ষ্য করেন। তাহলে একটা কোষ বিভাজিত হয়ে দুইটি অথবা চারটি কোষ সৃষ্টি করার প্রক্রিয়াকে বলা হচ্ছে কোষ বিভাজন। কোষ বিভাজন প্রধানত তিন প্রকার। আমরা জানি যে অ্যামাইটোসিস, মাইটোসিস এবং মিয়োসিস। এই তিনটা ভাবে হচ্ছে কোষ বিভাজিত হয়ে থাকে। নিশ্চয়ই আমরা এই অংশটুকু বুঝতে পেরেছি। আমরা দেখব যে অ্যামাইটোসিস প্রক্রিয়াটা কিভাবে সম্পন্ন হয়। এই প্রক্রিয়ার মাধ্যমে নিউক্লিয়াস লম্বা হয় ও পরবর্তীতে সাইটোপ্লাজম বিভক্ত হয়ে দুটি অপত্য কোষে পরিণত হয়, তাকে অ্যামাইটোসিস কোষ বিভাজন বলে। নিশ্চয়ই আমরা বুঝতে পারতেছি তাকে কি বলে, অ্যামাইটোসিস কোষ বিভাজন বলে। এবং বলা হচ্ছে যে অ্যামাইটোসিস কোষ বিভাজন বা প্রত্যক্ষ কোষ বিভাজন ব্যাকটেরিয়া, নীলাভ, সবুজ শৈবাল, ইস্ট, অ্যামিবা প্রভৃতি এককোষী জীবদেহে এই ধরনের কোষ বিভাজন লক্ষ্য করা যায়। অ্যামাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া আমরা এখানে চিত্রের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি। ঠিক আছে? তাহলে এই প্রক্রিয়াটাই হচ্ছে যে নিউক্লিয়াসটি প্রত্যক্ষভাবে সরাসরি দুই অংশে বিভক্ত। এখানে কোনো জটিল বা ধারাবাহিক প্রক্রিয়া ছাড়াই একটা নিউক্লিয়াস সরাসরি দুই ভাগে বিভক্ত হয়। এক্ষেত্রে নিউক্লিয়াসটি প্রথমে লম্বা হয়। এক্ষেত্রে নিউক্লিয়াসটি প্রথমে কি হয়? নিউক্লিয়াসটি প্রথমে লম্বা হয়। আমরা দেখতেই পাচ্ছি এখানে নিউক্লিয়াসটি প্রথমে লম্বাটে হয়েছে, ডাম্বেল আকৃতির ধারণ করে এবং মাঝের অংশটি সংকুচিত হয়ে দুটি খণ্ডে বিভক্ত হয় এবং মাঝের অংশটি আস্তে আস্তে কি হয়ে যায়? সংকুচিত হয়ে দুটি খণ্ডে বিভক্ত হয়। ঠিক আছে? মাঝের অংশটি আস্তে আস্তে সংকুচিত হয়ে যে খাঁজ সৃষ্টির মাধ্যমে দুটি খণ্ডে বিভক্ত হয়ে যায়। এবং নিউক্লিয়াস বিভাজনের সঙ্গে সঙ্গে সাইটোপ্লাজমের মাঝ বরাবর খাঁজ সৃষ্টি হয় এবং এই খাঁজ কেন্দ্রের দিকে অগ্রসর হয়ে সাইটোপ্লাজমকে দুই ভাগে বিভক্ত করে দুটি অপত্য কোষ সৃষ্টি করে। যখন নিউক্লিয়াস খাঁজ সৃষ্টির মাধ্যমে বিভক্ত হয় তখন সাইটোপ্লাজমেরও খাঁজ সৃষ্টি হয়ে দুটি অপত্য কোষের সৃষ্টি করে। এই প্রকার কোষ বিভাজনে স্পিন্ডল ক্রোমোজোম গঠন হয় না এবং নিউক্লিয়ার বিভাজনের কোনো দশা অতিক্রম করতে হয় না বলে একে প্রত্যক্ষ কোষ বিভাজন বলে। আমরা এখানে দেখিয়ে দিয়েছি যে এটা আদি কোষে ঘটে, স্পিন্ডল তৈরি হয় না এবং সকল ধরনের নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্ত হবে না এবং ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া, প্রনিস্থ কোষে এগুলো ঘটে থাকে। তার মানে হচ্ছে যে অ্যামাইটোসিস প্রক্রিয়ায় একটা মাতৃকোষ, যার এগুলো সাইটোপ্লাজম, এটা নিউক্লিয়াস, এগুলো হচ্ছে যে কোনো বিভক্তি ছাড়াই হচ্ছে যে কোনো জটিল এবং ধারাবাহিক প্রক্রিয়া ছাড়াই একটা মাতৃকোষ থেকে দুটো অপত্য কোষ সৃষ্টি করে, তাকেই হচ্ছে অ্যামাইটোসিস প্রক্রিয়া বলে। ব্যাকটেরিয়া, ইস্ট এবং অ্যামিবা এই ধরনের উদ্ভিদে অ্যামাইটোসিস প্রক্রিয়া কোষ বিভাজিত হয়ে থাকে। নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি। এরপর রয়েছে মাইটোসিস, তারপর রয়েছে মিওসিস। কিন্তু মাইটোসিস এবং মিওসিসে ঢোকার আগে আমরা আরেকটা জিনিস পড়বো, সেটা হচ্ছে কোষচক্র। কোষচক্র কাকে বলে যদি আমরা বলি সেটা, তাহলে এখানে দেখো যে কোষচক্র হচ্ছে একটা কোষের সৃষ্টি, বৃদ্ধি এবং বিভাজন যে চক্রের মাধ্যমে সম্পন্ন হয় তাকেই কোষচক্র বলে। একটা কোষের কি বলে? সৃষ্টি, বৃদ্ধি এবং বিভাজন যে চক্রের মাধ্যমে সম্পন্ন হয় সেটাকেই আমরা বলছি কি? কোষ চক্র।
বুঝতে পেরেছো? কোষচক্র বেসিক্যালি হচ্ছে ২ প্রকার। কয় প্রকার? আমরা কোষচক্রের ২ টা ধাপ দেখছি। এখানে এখানে দেখা যাচ্ছে যে কোষচক্রের ২ টা ধাপ। একটা হচ্ছে এম ফেজ বা মাইটোসিস দশা, আরেকটা হচ্ছে ইন্টারফেজ। তাহলে ২ টা দশার মধ্যবর্তী দশা ধাপকে বলা হচ্ছে ইন্টারফেজ। আ আর হচ্ছে একটা হচ্ছে এম ফেজ বা মাইটোসিস দশা। তার মানে মাইটোসিস দশায় ঢুকতেই আমার কি করতে হবে? কোষচক্রের মাধ্যমে মাইটোসিস দশায় ঢুকতে হবে। ঠিক আছে? তার মানে কোষচক্র ছাড়া মাইটোসিস দশা শুরু হবে না। তার মানে এইখানে একটা কোষ আসলে মাইটোসিস ফেজে যাবে কি যাবে না, সেটা বিভাজিত হবে কি হবে না সেটা নির্ধারণ করে কোষচক্র। ঠিক আছে? তাহলে বলা হচ্ছে যে একটা কোষের সৃষ্টি, বৃদ্ধি এবং বিভাজন যে চক্রের মাধ্যমে সম্পন্ন সেটাকে বলা হচ্ছে কোষচক্র। কোষচক্র বেসিক্যালি হচ্ছে কয় ধরনের? ২ ধরনের। একটা হচ্ছে এম ফেজ আরেকটা হচ্ছে ইন্টারফেজ। এম ফেজে হচ্ছে যে আ সময় ব্যয় হয় হচ্ছে আ ৫ থেকে ১০% সময় ব্যয় হয়। আর ইন্টারফেজে হচ্ছে ৯০ থেকে ৯৫% সময় ব্যয় হয়। এই অংশটুকুতে ৫ থেকে ১০% সময় ব্যয় হয়। আর ইন্টারফেসে ৯০ থেকে ৯৫% সময় ব্যয় হয়। ইন্টারফেসে যেহেতু অনেক সময় ব্যয় হয়, এজন্য ইন্টারফেসকে আরো ৩ টা ভাগে ভাগ করা হয়। গ্যাপ 1 বা বিরাম 1 বা G1, সিনথেসিস এবং G2 বা গ্যাপ 2 বা বিরাম 2 এই ৩ টা ভাগে ভাগ করা হয়ে থাকে। ঠিক আছে? এই চক্রটি প্রস্তাব করেন হার্ভার্ড ও প্লেইক। কোষ চক্রটি প্রস্তাব করেন এবং হচ্ছে যে কোষ আমরা জানি যে দ্রুত বিভাজিত মেরিস্টেম কোষ এবং ভ্রূণ কোষে এগুলো দ্রুত বিভাজিত হয়ে থাকে। তাহলে কোষ চক্রের হচ্ছে পরবর্তী যে পর্যায় সেটা হচ্ছে যে আমরা ইন্টারফেসকে ৩ টা ভাগে ভাগ করেছি। দেখো G1, S এবং হচ্ছে G2 এটা হচ্ছে মাইটোটিক ফেজ বা এম ফেজ। এখন আমরা দেখব আসলে এইখানে কি হয়? G1 এ কি হয়? GS এ কি হয় এবং G2 তে কি হয়? তারপর মাইটোসিস দশা শুরু হয়। ঠিক আছে? তাহলে আমরা দেখছি যে G1 ফেজে G1 ফেজ সম্পন্ন হতে সময় লাগে হচ্ছে ৩০ থেকে ৪০% সময় ব্যয় হয় এখানে। সিনথেসিস এ ৩০ থেকে ৫০% সময় ব্যয় হয় এবং G2 তে ১০ থেকে ২০% সময় ব্যয় হয়। আর বাকি সময়টুকু ৫ থেকে ১০% মাইটোসিস বা মাইটোটিক ফেজে ব্যয় হয়। তাহলে আমরা দেখব যে G1 কি কাজ করে? G1 এ আসলে কি ঘটনা ঘটে? এই যে কোষচক্রের যে ২ টা পর্যায় ফেজ এবং হচ্ছে ইন্টারফেজ। এই ইন্টারফেজের ৩ টা আ প্রকারভেদ, ৩ টা পর্যায় G1, S এবং সিনথেসিস। S এ কি হয়? S এ হচ্ছে যে আ এখানে আমরা দেখেছি যে সংকেতভাবে প্রোটিন তৈরি হয়, ডিএনএ রেপ্লিকেশন এর জন্য প্রয়োজনীয় উপাদান তৈরি হয়, কোষ বৃদ্ধি পাবে এবং আরএনএ তৈরি হবে। এই দশাগুলো এখানে হচ্ছে যে আ তৈরি হয়। ঠিক আছে? এই দশাগুলো এখানে আ হয়ে থাকে। তাহলে আমরা জানি যে এইখানে G1 এ কি হয়? একটা আ প্রোটিন থাকে নাম হচ্ছে সাইক্লিন প্রোটিন। এই সাইক্লিন প্রোটিন আ পরবর্তীতে হচ্ছে যে আ সাইক্লিন ডিপেন্ডেন্স কাইনেজ এর সঙ্গে মিশে হচ্ছে যে আ ফসফোরিলেশন প্রক্রিয়াটাকে নিয়ন্ত্রণ করে। কি নিয়ন্ত্রণ করে? ফসফোরিলেশন প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে থাকে। এবং বলা হচ্ছে যে একটা কোষ বিভাজিত হতে পারবে কি পারবে না সেটা এই G1 এ নির্ধারিত হয়ে থাকে। এছাড়াও হচ্ছে যে আ রেপ্লিকেশন আমরা হচ্ছে যে সিনথেসিস এর জন্য বা হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন এর জন্য প্রয়োজনীয় সব উপাদানই এখানে কি হয়? এখানে সব উপাদান হচ্ছে যে এখানে তৈরি হয়। এবং পাশাপাশি হচ্ছে যে এর জন্য হচ্ছে যে ডিএনএ, আরএনএ, প্রোটিন যে দরকার সেগুলো এখানে তৈরি হয়। তারপর হচ্ছে একটা কোষ আ G1 থেকে চলে যায় সিনথেসিস এ। সিনথেসিস এ বেসিক্যালি কোন কাজ নেই। সিনথেসিস এ শুধু হচ্ছে ডিএনএ এর ডিএনএ এর অ্যামাউন্ট ডাবল হয়ে যায়। মানে হচ্ছে এখানে প্রতিলিপন ঘটে, রেপ্লিকেশন ঘটে। রেপ্লিকেশন এর মাধ্যমে হচ্ছে কি হয়? আ ডিএনএ থেকে ডিএনএ তৈরি হয়। ঠিক আছে? যখন রেপ্লিকেশন সম্পূর্ণ হয় তখন একটা আ সিনথেসিস থেকে হচ্ছে যে চলে যায় হচ্ছে যে G2 বা গ্যাপ 2 তে। যখন G2 তে যায় তখন এখানে কি হয়? এখানে হচ্ছে যে আ এখানে মাইক্রোটিবিউলস সংশ্লেষণ হয়। এখানে কি হয়? মাইক্রোটিবিউলস সংশ্লেষণ হয়। কারণ এই মাইক্রোটিবিউলস থেকে পরবর্তীতে আমরা কি পাবো? এই মাইক্রোটিবিউলস থেকে পরবর্তীতে আমরা হচ্ছে
স্পিন্ডেল অ্যাপারাটাস পাবো। স্পিন্ডেল অ্যাপারাটাস পাবো এবং হচ্ছে যে প্রাণী কোষের ক্ষেত্রে সেটা সেন্ট্রিওল থেকে আমরা পেয়ে থাকি। এটা হচ্ছে যে জি2 তে হয় এবং হচ্ছে যে এখানে আরেকটা জিনিস জীবনে আমরা বললাম বলে রাখি যে, যে কোষটা বিভাজিত হতে পারবে না বা হচ্ছে যে, যে কোষটা হচ্ছে যে সিনথেসিস এ যাবে না সেটা হচ্ছে এখানে ১ সপ্তাহ ১ মাস কিংবা হচ্ছে যে তার লাইফ সাইকেল টা পুরোটাই এখানে হচ্ছে যে থেকে যায়। ঠিক আছে? তারপর হচ্ছে যে রেপ্লিকেশন হয় এবং হচ্ছে জি2 তে প্রবেশ করে। যখন জি2 তে প্রবেশ করে এখানে হচ্ছে যে মাইক্রোটিবিউলস সংশ্লেষণ হয় এবং হচ্ছে যে সেন্ট্রিওল প্রাণী কোষের ক্ষেত্রে সেন্ট্রিওল থেকে হচ্ছে যে অ্যাস্ট্রালিয়া রে পাওয়া যায় এবং হচ্ছে যে উদ্ভিদ কোষের ক্ষেত্রে হচ্ছে যে মাইক্রোটিবিউলস থেকে হচ্ছে যে আ স্পিন্ডল যন্ত্র, স্পিন্ডল অ্যাপারাটাস তৈরি হয়। এছাড়াও এখানে হচ্ছে যে একটা আ ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর নামক একটা প্রোটিন কাজ করে যে প্রোটিনটার কারণে হচ্ছে যে জি 2 দশা থেকে একটা কোষ এম ফেজে আসবে। এই প্রোটিনটা এটাতে সহায়তা করবে। এখানে সময় ব্যয় হচ্ছে ১০ থেকে ২০% G1 এর সময় ব্যয় হয় ৩০ থেকে ৪০% এবং সিনথেসিস এর সময় ব্যয় হয় ৩০ থেকে ৫০%। তাহলে একটা কোষ যখন হচ্ছে যে আ এমপিএফ বা ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর এর সহায়তা হচ্ছে যে G2 থেকে এম ফেজে আসে তখনই আসলে শুরু হয় মাইটোসিস দশা বা মাইটোসিস ধাপ। আর যে কোষগুলো হচ্ছে যে এম ফেজ এ যেতে পারে না সেটা এখানেই জি2 তেই থেকে যায়। তাহলে আমরা দেখলাম যে মাইটোসিস দশায় যাওয়ার আগে একটা কোষের যে প্রস্তুতিমূলক কাজগুলো, একটা কোষের বৃদ্ধি, সৃষ্টি এবং বিভাজন যে এই চক্রের মাধ্যমে সম্পন্ন হচ্ছে বলে একে কোষ চক্র বলা হচ্ছে। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। আজকের আলোচনা আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি। আজকেই আমরা বাড়ির কাজ দিয়ে আজকের আলোচনা শেষ করব। বাড়ির কাজ হচ্ছে কোষ বিভাজন কি? এর প্রকারভেদ লিখো। অ্যামাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া বর্ণনা করো এবং হচ্ছে কোষচক্র কি এর প্রকারভেদ বর্ণনা করো। নিশ্চয়ই তোমরা এগুলো বাসার মধ্যে ভালো করে পড়বা এবং প্র্যাকটিস করবা। এছাড়াও ক্লাস সম্পর্কিত কোনো জিজ্ঞাসা বা কোনো প্রশ্ন থাকলে তোমরা তা WhatsApp এর কমেন্টস বক্সে জানিয়ে দেবা অথবা সরাসরি আমার সঙ্গে ফোনে যোগাযোগ করবা। এতক্ষণ ক্লাসে থাকার জন্য ধন্যবাদ। স্টে হোম, বি সেফ, কিপ ইউর ডিসট্যান্স, ডোন্ট গো আউট। বাড়িতে থাকো, সুস্থ থাকো।